এই যে ছবি, এটা হচ্ছে এবার আমাদের বেলপাহাড়ি, কাকড়াঝোড়, ঝিলিমিলি ইত্যাদির ট্যুর প্ল্যান। যদিও ওটা কাজ ছিল মেদিনীপুর ইউনিভার্সিটিতে, সার্টিফিকেট তোলা দীর্ঘদিন পড়ে রয়েছে, সেটা এবার করতেই হতো। তাই এই শীতে ফেব্রুয়ারি মাসের শুরুতে আমরা চলে গেলাম সপরিবারে এবং সবান্ধবে মেদিনীপুর ইউনিভার্সিটি ঘুরে আমাদের ট্যুর শুরু করব। বেলপাহাড়ি, কাকড়াঝোড়, বিষ্ণুপুর, তারকেশ্বর হয়ে শেষ হবে। 3 দিন, বেশি সময় নয়। ছোট উইকেন্ডের ট্যুরে করাই যায়, যদিও ছুটি নিয়েই করেছি, কেননা ইউনিভার্সিটির কাজ ছিল, সেটা তো আর উইকেন্ডে হবে না। তো এটা, এই যে ছবিটা পটু এবং বাকিরা একটা জঙ্গলের মধ্যে ঘুরছে, এটা ইউনিভার্সিটির ঠিক উল্টো দিকেই একটা ছোট্ট শাল গাছের জঙ্গল আছে, সেখানে ওরা গেছে সময় কাটাতে। যেহেতু আমি ভেতরে সার্টিফিকেট তোলার কাজে ব্যস্ত আছি, তো ওরা আর কি করবে অপেক্ষা, তখন ভাবলো একটু বনে বাজারে ঘুরেই আসে। পটুকে গাছে তুলে দিয়ে এবার বিদ্যুৎ ছবি তুলছে। এটা হচ্ছে ইউনিভার্সিটি থেকে বেরিয়ে পরবর্তী যেখানে গেলাম, এটা হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়িতে একদম সিংহদুয়ার থেকেই বিদায়, মোটেই ঢুকতে দেওয়া হয় না, উকি ঝুঁকি মেরেও কিচ্ছু দেখা যায় না। কোভিডের আগে নাকি একটু উঠানে যেতে দিত, কিন্তু তাও এখন বন্ধ। একেবারেই বিমর্ষকারী একটা ঘটনা, যে কিছুই দেখতে পেলাম না। 6,000 টাকা দিয়ে যদি রাত্রি যাপন করেন এক রাত্রি, তাহলে ভেতরে ঘুরে দেখতে পারবেন। এরপরে আসছি, এটা বেলপাহাড়িরই কনক দুর্গা মন্দিরে। কনক দুর্গা মন্দির যাওয়ার এই রাস্তায় দুধারে অনেক ঔষধি গাছের বনাঞ্চল তৈরি করা হয়েছে, দীর্ঘদিন, অনেক পুরনো। প্রতিটা গাছের নামও লেখা রয়েছে, তার সায়েন্টিফিক নেম এবং কী গাছ, তার ভেষজ নাম। এবার সেই কনক দুর্গা মন্দিরেরই পাশ দিয়ে হেঁটে গিয়ে নেমে এসে নিচে ডুলুং রিভার। অত্যন্ত শান্ত একটি নদী, সরু ঝিরিঝিরি ধারায় বয়ে চলেছে। বর্ষাকালে আর একটু ভর্তি থাকে, তবে এখন শীতের শেষে জল প্রায় কমই বলা যায়। তো এখানে অতি উদ্যোগী আমার এবং বন্ধুর পরিবার নেমেই পড়ল। যদিও বললাম যে দাঁড়া, পাশ থেকে দেখ, একটু অনুভব কর, তা নয়, সব ঝপাত করে জলে নামলে কতক্ষণে নামবে তার উপক্রম করছে। এই যে আমাদের বন্ধুর পরিবার, তার ছোট 2 মেয়ে, এবং ওই দূরে আমি এবং আমার ছোট্ট একটা ছানা হাত ধরাধরি করে আসছি। বিদ্যুৎ এপারে চলে এসেছে। আমাদের ছবিতে দেখাচ্ছে এই বড় মেয়ে এবং এই ছোট্ট মেয়ে। যদিও ছোটটা খুবই দুরন্ত, বড়টার তুলনায় শান্ত, যেমন হয়ে থাকে আর কি। তো পটুর সাথে খুবই ভাব, যদিও পটুকে ছোট বন্ধুটি একদমই কবজা করে ফেলেছে। পটু, হ্যাঁ, এই যে আমাদের পুষ্পা দাদা আমাদের হাত ধরে ধরে ওপার থেকে এপারে নিয়ে আসছে। কেন পুষ্পা বলছি, কাছে আসলেই বুঝতে পারবেন। যদিও বিদ্যুতের উত্তমদা, আমরা সবাই উত্তমদা বলেই ডাকি, তবুও কাছাকাছি আসলেই বুঝতে পারবেন যে কেন পুষ্পা দাদা বলছি। খুবই কমই লোকজন, কেননা এটা পরীক্ষার মরশুম। ইংলিশ মিডিয়ামের বিভিন্ন বোর্ডের পরীক্ষা চলছে এবং বাংলা বোর্ডের যেহেতু মাত্র সেশন শুরু হয়েছে, সেই জন্য হয়তো সেই কারণেই লোকজন খুবই কম, খুবই কম। আমার নেহাতি ইউনিভার্সিটি দরকার ছিল বলে পটুরও 2 দিন স্কুল থেকে ছুটি করে যেতে হয়েছে, কিন্তু জনসমাগম খুবই কম, মন্দিরেও লোকজন কম। আশেপাশে যে কোনো ট্যুরিস্ট স্পটে, রাজবাড়িতে, সব জায়গাতেই ট্যুরিস্ট প্রায় নেই বললেই চলে। তবে ফাঁকায় ঘোরারও একটা মজা আছে, সেটাও উপভোগ করার মতো। আমি তো এমন বলছিলামও যে এরপর থেকে ঘুরলে আমরা ফেব্রুয়ারি মাসেই চলে যাব উইকেন্ডে কোথাও, তাহলে ওই প্রচণ্ড ভিড়ের মধ্যে যে ঘোরার ব্যাপারটা হয় সেইটা হবে না। এটা ডুলুং নদীর পাড়েই সূর্যাস্ত হয়ে আসছে ধীরে ধীরে। যতই তারা দেই না কেন, ওরে চল রে, ওরে চল রে, কে কার কথা শোনে। যতক্ষণ না ডুলুং নদী খেয়ে মেখে গন্ধ শুকে একদম আত্মীকরণ হচ্ছে, ততক্ষণ ওরা উঠবে না। দেখতে পাচ্ছেন ঝিরিঝিরি ধারায় বয়ে চলেছে ডুলুং নদী। তাতে এবার সবাই নেমে পড়বে। বলছি জলে নামিস না, সন্ধেবেলা হয়ে গেছে, জামা কাপড় ভিজে যাবে, কে আর কার কথা শোনে।
এইখানে বসে থেকে পটু জল গেলি করলো, এই ভেজা মোজা পরে রয়েছে। মন্দির থেকেই সরু একটি গলিপথ এবং অল্প একটু সিঁড়ি পেরিয়েই নিচে নেমে এসে এই ডুলুং নদী দেখতে পাওয়া যায়। যদিও আরও আশপার আরও পথ রয়েছে, রাস্তা রয়েছে, তবে কনকদুর্গা টেম্পলের পাশ থেকে নেমে আসা যে রাস্তাটা সেটাই খুব সুন্দর এবং গুছানো, পরিষ্কার। একদম সহজেই পৌঁছে যাওয়া যায় ডুলুং নদীর ধারে। ডুলুং নদী এই বেলপাহাড়িতে ভীষণই জনপ্রিয় এবং শীতকালে বা অনেক সময় পিকনিক স্পটের হিসাবেও ওটা মানুষজন ঘুরতে আসে। এই যে বসে আছেন আমাদের বিদ্যুৎ দা এবং তার সাথে আমাদের পুষ্পাদা ওরফে উত্তম দা। এইবারে কিছু ভাবের ছবি, অনর্থক। বললাম যে এগুলো সব রাখিস না, তা নয়। এবার কিছু ভাবের এবং ছেলে মানুষের ছবি। এই হাতে সময় থাকলে যা হয়, বাড়ি থাকলে তো কারোর ভাব হয় না। এই খালি বেরোতে গেলে তো কোনো কাজ নেই, খাওয়া রেডি, আশেপাশে শুধু চলে ফিরে ঘুরে বেড়ানো, তাই একটু ভাব এবং তৎসহ কিছু দুষ্টামি। আচ্ছা, এরপরেই এগিয়ে চলবো। মোটামুটি সন্ধে হয়ে এসছে, এখান থেকে এবার বেরোবো। বেরিয়ে চিল্কিগড় রাজবাড়ি ঘুরে তারপরে আস্তে আস্তে থাকার জায়গারও তো সন্ধান করতে হবে। বেরিয়ে তো পড়েছি, কোনো পূর্ব পরিকল্পনার কোনো হোটেল বুকিং কিছু করা নেই। আশা করি যেরকম ফাঁকা দেখছি হোটেল সহজেই পেয়ে যাব। এখানে অনেক আসার পথে অনেক হোমস্টেও দেখেছি, তবে বেলপাহাড়ি একদম শহরের দিকেই, সদরের দিকেই যাচ্ছি। থানার কাছাকাছি অনেক হোটেল হোমস্টে আছে দেখেছি। মার্কেট এরিয়া আশা করছি সহজে পেয়ে যাওয়া যাবে। এটা যদিও পরদিন সকালের ছবি, তবুও বলে রাখি ওখানে এক হোমস্টেতে আমরা ছিলাম রাত্রে। এই হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি, আর এই চিল্কিগড় রাজবাড়ি একদমই মানে বাউন্ডারির ভেতরে আমাদের কুলদেবতার ঠাকুর। এটা পুরনো একটি মন্দির, সেটা আগে পুজো করা হতো। এখন ওই বাইরের যে নতুন রং করা মন্দিরটি দেখলে ওটাই এখন ওদের জমিদার বাড়ির মন্দির হিসাবে পুজো হয়ে থাকে। চিল্কিগড় রাজবাড়ি, যদিও এখন রাজবাড়ির পরিবারের ওখানে কেউই থাকে না। নিচের তলাটি একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র হিসাবে সরকার অধিগ্রহণ করে ব্যবহার করে থাকেন। আর এর পাশে হচ্ছে, এরপর আমরা চলে এসেছি খান্ডার নীলে, মাফ করবেন, এটা হচ্ছে ঘরঘরা জলপ্রপাত, ঘাগড়া জলপ্রপাত। ঘাগড়া জলপ্রপাত নাম কেন? ঘাগড়া শব্দটি এসছে যে ঘাঘর থেকে, যেটা অর্থাৎ একটা ঘটি বা কলসি, এই ধরনের একটা কোনো পাত্র যার মধ্যে জল রাখা হতো। এখানে হাওয়ার এবং জলপ্রপাতের যে ক্ষয়ের কারণে পাথরের মধ্যে গোল গোল গর্ত সৃষ্টি হয়েছে এবং এই গর্তগুলোই কোথাও বেড়ে বেড়ে এরকম বড় গর্ত তৈরি হয়েছে যেখানে আমরা দাঁড়িয়ে আছি। আবার কিছু কিছু ছোটো গর্তও আছে যেগুলো বৃষ্টির জলে ভরে একদম যেন এক কলসি জল বা এক ঘড়া জল এরকম দেখায়। তো ঘাগড়া জলপ্রপাতের যেসব বড় জলের অংশগুলো রয়েছে সেগুলো আমরা নামছি, নেমে কিছু ছবি টবি তোলা হয়েছে, কিছু দুষ্টামি খুনসুটি ইত্যাদি হয়েছে। এবং আমাদের উত্তমদা এবং আমাদের বিদ্যুৎদা এরা তো অতি উৎসাহী হয়ে পাহাড়ে উঠে পড়লেন। যতই বলছি এইখানে স্লিপ করে জলে পড়ে যাবি, তো যথারীতি যার যা মনে হয় সেই রকমভাবে উপভোগ করছেন। পটুর দিদি বোনদের সাথেও জলের মধ্যে অনেক খেলাটালা হয়েছে, পরিশ্রান্ত হয়ে একটু বসেছে। বিদ্যুৎ পাহাড়ে বিভিন্ন খাঁজে যাচ্ছে আর ছবি তোলা হচ্ছে। এই দাঁড়িয়ে আছেন, এবার দেখতে পাচ্ছেন তো কেন পুষ্পা বলছি, বুঝতে পারছেন, আর ব্যাখ্যা করবার দরকার নেই। এই ছোট্ট ঘরঘরা লেক, তো জলপ্রপাতের জলটা জমে এক জায়গায় একটা লেকের মতো অংশ তৈরি হয়েছে। এখানে একটু জনসমাগম ছিল, একটু টুরিস্ট স্পটে অল্প কিছু ছিল, তবে সেটাও খুব বেশি কিছু নয় এবং
দীর্ঘস্থায়ী এখানে সময় কাটাবার মতো সেমন কিছু আমার মনে হয়নি। তবে বেলপাহাড়ির কাছেই যখন, এবং তখন এটাও একটা ওখানকার বড়ই দ্রষ্টব্য জায়গা, ঘুরে আসতে শীতের মধ্যে ভালোই লাগছে। ধ্যানে বসেছে পটু, যদিও খুব বিরক্ত হচ্ছে। তো এই ঘাগরা ফলস থেকে আমরা মোটামুটি এবার বেরিয়ে যাব ঘাগরা ফলস। ঘাঘর বা ঘোড়া এই সমস্ত শব্দ থেকেই অপভ্রংশ হয়ে তৈরি হয়েছে। এই আমাদের উত্তমদার পরিবার, দাদা বৌদি এবং 2 মেয়ে। এই বেরিয়ে যাওয়ার আগ মুহূর্তে কিছু আরও অল্প ফটো, ছবি সংগ্রহ, ছবি তোলার বাংলা কী হয় ভালো জানতে পারলে, জানলে আমাকে বলবেন যে ফটো তোলা বা ছবি তোলা এগুলো খুব সুন্দর বাংলা ভাষায় আমরা কী বলতে বা লিখতে পারি। এরপর আমরা এসে গেছি এটা খান্ডারানি লেক। খান্ডারানি লেক কাম খান্ডারানি ড্যাম, কেউ খেঁদারানিও বলে থাকে ওখানকার লোকাল ভাষায়। দুদিকে, একদিকে জলাধার এবং একদিকে শুকনো, আর ওদিকে সিঁড়ি দিয়ে জলাধারে নামা যায়, যদিও আমরা সেই চেষ্টা করিনি। আর আশেপাশে কিছু জল জঙ্গলের ছবি, তবে সব জায়গাটাই খুব নির্জন। আশেপাশে ছোটো ছোটো চায়ের দোকান বা ছোট্ট ছোট্ট রেস্টুরেন্ট আছে, যারা অর্ডার দিলে হাতে কিছু স্ন্যাক্স, টিফিন ইত্যাদি বানিয়ে দেবে। তবে সব জায়গাতেই সেই একই কথা বলবো, খুব একটা লোকজন নেই। এইখানে ঘুরতে ঘুরতেই আমরা দুপুরে এখানে লাঞ্চ করে আস্তে আস্তে মুকুটমণিপুরের দিকে গেলাম, এবং সন্ধ্যা হয়ে যাওয়াতে ওখানে ড্যামের সেরকম ছবিও তোলা গেল না, বা ড্যামে গাড়ি নিয়ে ঘুরতেও ওরা দিল না, গেট বন্ধ করে দেওয়া আছে। এবং সোম থেকে শুক্রবার ড্যামের রাস্তা বরাবর নিজস্ব গাড়ি, 4 চাকা, বাইক ইত্যাদি চালানো যায়, কিন্তু শনি রোববার এটা একেবারেই বন্ধ। ওখানে টোটো, অটো এবং ভটভটি ভ্যান ইত্যাদি রয়েছে, তাতে করেই ঘুরতে হবে। শনি রোববার নিজস্ব কোনো রকম গাড়ি ওরা মুকুটমণিপুর ড্যামের ধার দিয়ে যেসব স্পটগুলো আছে সেখানে যেতে দেয় না। আর এটাও ছিল দুর্ভাগ্যবশত শনিবার, তাই আমাদেরও দূর থেকেই দেখে আসতে হলো। আচ্ছা, এই খান্ডারানি লেক থেকেই মুকুটমণিপুর যাওয়ার রাস্তায় একটি খুব সুন্দর ছবি আঁকা বাড়ি, এবং তার এই দাওয়া দেখে পটু আর বসার লোক সামলাতে পারল না। আসল উদ্দেশ্য ছিল, সেখানে ছিল একটা বৃহৎ বড় কুল গাছ, তাদের টোপা টোপা কুল ঝুলছিল, বিদ্যুৎ লাফালাফি করে খেলো। কিন্তু সেই ছোটোবেলার কথা মনে করে আমি আর খেলাম না, যে সরস্বতী পুজোর আগে নাকি কুল খেতে নেই। আচ্ছা, মুকুটমণিপুর যাওয়ার পথে আমরা আরেকটি স্পটে গেছিলাম, লালজল গুহা বা লালজল কেভ। এটাও ওখানকার খুবই প্রসিদ্ধ এবং আদিম যুগের গুহা। এখান থেকে নাকি কিন্তু আদিম যুগের প্রত্ন সামগ্রী উদ্ধারও করা হয়েছে, এবং আরও কিছু নিদর্শন আছে। যদিও সাধারণ মানুষকে অত দূর ভেতরে ঢুকতে দেওয়া হয় না, পুলিশ ক্যাম্প আছে, এবং ওনারাই আমাদের রাস্তা দেখিয়ে উপরে ওঠার রাস্তাটিও দেখিয়ে দিলেন। ওপরে উঠে আমরা খানিকক্ষণ গুহার আশপাশ দিয়ে একটু ঘুরঘুর করলাম। বিদ্যুৎ তো চাইছিল ওই গুহার ভেতর দিয়ে ঢুকে যাবে, কিন্তু নেহাতি সাপের ভয়ে শুধু ফিরে আসলো। বলে আমি বললাম, ভিতর থেকে কোনো বন মানুষও বেরিয়ে আসতে পারে। তো ও সাপের ভয়ে আর ভেতরে বেশি গেল না, কেননা এখান থেকে খুব দৌড়ে বেরিয়ে বা লাফ দিয়ে বেরিয়ে আসারও কোনো ব্যবস্থা ছিল না। শুধু সন্তর্পণে ধীরে পা ফেলে পদক্ষেপে দেখতে শুনে ধরে বেরিয়ে আসতে হয়, কেননা বুঝতে পারছেন পাহাড়ের ওপরে ধোঁয়া, পাহাড়ের পাথুরে রাস্তা, এবং একেবারেই খুব চলাফেরার জন্য গুছানো নয়। মেপে মেপে বুঝে পথ তৈরি করে আসতে হয় এভাবে। তো সেখানে বসেই যতটা সম্ভব ছবি তুলে আনন্দ করা যায়, এধার ওধার ঘুরে ফিরে সেগুলো করছি। অতীতে গুহার ছাদে যাবে বলে বায়না করছে, তো একটু ওর বাবা ঘুরিয়ে নিয়ে এসেছে, যতটা নিয়ে যাওয়া যায়। তবে এবার আস্তে আস্তে ফেরার পথে নামতে হবে, কারণ বিকেল হয়ে আসছে। আর এরপরে বিদ্যুতে নেমে একটু ইচ্ছা হয়েছে খেজুরের রস খাবে। ও দেখে এসছে যে খেজুরের রসে
খেজুরের গাছের পাশে একদম হাড়ি নামাচ্ছে, কলসি নামাচ্ছে। তো এখান থেকে নেমে তাকে দেবে বলে একটু তাড়াতাড়িও করছে। টাটকা রস, এটা কিন্তু বড় কথা। তবে তাও যত তাড়াতাড়ি করি, স্পটে একটা এসছি, একা আছি, পুরো জমিদারি ভাব ছেড়ে কি আর বেরোতে পারি? আচ্ছা, এইটা যে ছবিটা দেখছেন সেটা হচ্ছে ক্যালেন্ডারের ছবি। ওখানে গোয়ার পাশে ছোট্ট একটি আশ্রম আছে, সেখানে একটি সাধু মহারাজও আছেন। তারই ঘরে ও বললেন যে আসুন, বসুন, জলপান করুন, কোনো আশেপাশে মন্দিরে একটু দর্শন করুন, দিন। তো সেই তারই ঘরে মহারাজের ঠাকুরের ক্যালেন্ডার করে দুদিকে ছড়িয়ে দিয়েছে। আচ্ছা, রাত্রে আমরা ওখানে খেজুরের রস খেয়ে ছবি নিয়ে আমরা ওখানে মুকুটমণিপুর রাত্রিবাস করে আবার পরদিন সকাল সকাল চলে এসেছি। আচ্ছা, মাফ করবেন, মুকুটমণিপুর রাত্রিবাস না, মুকুটমণিপুর থেকেই রাত্রিবেলা চলে এসেছি বিষ্ণুপুরেই রাত্রিবাস করে আবার সকাল সকাল বেরিয়ে পড়েছি। এবার তো সবাই এটা হচ্ছে রাস মন্ত্র। যদিও এটাকে বুলবুলাইয়াই বলে যাচ্ছে, কিন্তু এটা আমাদের অতি প্রিয় পরিচিত রাসমঞ্চ, যেখানে মল্ল রাজারা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। এই রাসমঞ্চেরই আশপাশ দিয়ে আমরা অনেক ছবি তুললাম, অনেক ছবি তুলে গেলাম। শীতকাল বলে ভালো সুন্দর সুন্দর বাগানে রঙিন রঙিন সব ফুল ফুটেছিল। এই আমাদের একটা গ্রুপ ছবি, ওখানে তো এক দাদা তুলে দিয়েছেন। সবাই এতে আছি, এই সব সাতজনেই আমরা গেছিলাম। 3টে বাচ্চা, মানে বুঝতেই পারছেন কিরকম ঘুরলো। এখানে দলমাদল কামান এবং আগামীতে আমাদের ছিন্নমস্তান মন্দিরের দর্শন, মায়ের দর্শন, জোড়াবাংলো মন্দির ইত্যাদি, মুকুটমণিপুরের, মাফ করবেন, বিষ্ণুপুরের যে সমস্ত মন্দির আছে আমাদের টেরাকোটা নিদর্শন সহ, সেগুলো আমরা আরও একবার দেখলাম। আরও একবার বলছি কারণ এর আগেও বহু